বাংলাদেশের টিভি নাট্য নির্মাতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সফল নির্মাতার নাম সুমন আনোয়ার। দোকানে বসে দিলারকেও কইছে মাছ বেচার কথা। রাতার গুল, কালাগুল এবং গুলবাহার শিরোনামের ট্রিলজির নির্মাতা তিনি। সিনেমার আঙ্গিকে নাটক নির্মাণের কারণে তিনি সুপরিচিত। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার আগ্রহ, আর সেই লক্ষ্যে 1994 সালে থিয়েটারে যোগ দেন তিনি। বর্তমানে দেশ নাটকের সঙ্গে যুক্ত আছেন তিনি। মঞ্চের পাশাপাশি টিভি নাটকে অভিনয় করতেন তিনি। আর নিজের পরিচালিত নাটকের মধ্যে হাসান আজিজুল হকের শত্রু নাটকটি বেশ জনপ্রিয়। এছাড়াও ভাষা সংগ্রামের প্রথম সৈনিক, তার মনে সংশয়, ছায়াবৃক্ষের রাজকন্যা, 73 নম্বর, দারুকা, ফসিল, রাতারগুল নাটকগুলো তার পছন্দের নির্মাণ। আর এভাবেই মিডিয়ায় 30 বছর পার করলেন সুমন আনোয়ার। আজ আমরা তার জার্নি, বর্তমান ব্যস্ততা ও আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলবো। শুরুতেই চ্যানেল আইতে আপনাকে স্বাগতম। সুমন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। 30 বছরের জার্নি মিডিয়া ইন্ডাস্ট্রিতে, তো শুরু থেকে একটু জানতে চাই, মানে কিভাবে শুরু হয়েছিল? এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। শুরুটা আসলে আমি ম্যাট্রিক পরীক্ষার পরে আমি আসলে থিয়েটার করতে চাই। আমার এক বন্ধুর সাথে বিষয়টা নিয়ে আলাপ করি। আমার বন্ধুর নাম রিন্টু। সে আমাকে সুবচন নাট্য সংসদে নিয়ে যায়। তো সেই থিয়েটারে যাওয়ার পর থেকেই আমার কাছে একটা নতুন দুনিয়া, নতুন কাজের জায়গা উন্মোচন হয় এবং আমি ডিসাইড করি যে আসলে আমি এই সেক্টরটাতেই কাজ করব। তারপর আসলে এতগুলো বছর কেটে গেছে। আমি আসলে রাইটিং, ডিরেকশন, অ্যাক্টিং সব কিছু মিলে খুবই ভালো এনজয় করছি এবং দর্শকের দোয়ায় আমি সামনে আরও ভালো কাজ করে যেতে চাই। শুরুটা কি অভিনয় দিয়ে নাকি ডিরেকশন দিয়ে, মানে তখন কি প্ল্যান ছিল? শুরুতে তো আমার আসলে অভিনেতা হিসাবেই কাজ শুরু করি আমি। মামুনুর রশিদের রাষ্ট্র বনাম নাটক দিয়ে মঞ্চে শুরু হয়। তারপরে আমার রাইটিং শুরু হয়, তারপর ডিরেকশন, তারপর লাস্ট 20 ইয়ার্স আমি টেলিভিশনে টানা ডিরেকশন এবং রাইটিং করি। নাওয়াডেইজ আমার কাছে একটু অ্যাক্টিং করার মতো সময় আছে, যে কারণে আমি আসলে অ্যাক্টিং করছি। এই যে 20 বছরে নির্মাণের পিছনে সময় ব্যয়, আমরা তো এই 20 বছরে উল্লেখযোগ্য কিছু কাজ নিয়ে জানতে চাই। 20 বছরের উল্লেখযোগ্য কাজ আসলে আমার, আপনি যদি রাতারগুল সিরিজ দেখেন, আমার শত্রু গল্পটা দেখেন, আমার ভাষা আন্দোলনের প্রথম সংগ্রামী, এবং আপনি সমস্ত রবীন্দ্র জয়ন্তীতে আমি টেলিভিশনগুলোতে আমার রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে হাজির হওয়া ছিল একটা খুবই এক্সাইটিং জার্নি। এবং রবীন্দ্রনাথের অনেক গল্প আমি বহুবার নির্মাণ করেছি। আমি মাল্যদান প্রায় 3 বার নির্মাণ করেছি এবং অপরিচিতা, তারপরে আরও অজস্র গল্প, এখন নাম মনে পড়ছে না, কারণ এই লাস্ট 20 ইয়ার্স আমি টেলিভিশনে অনেক ব্যস্ত সময় পার করেছি এবং সেই সময়টার মধ্যে আমাকে প্রচুর টেলিভিশন প্রোডাকশন সিরিজ সহ প্রডিউস করতে হয়েছে। সেখান থেকে এই যে 30 বছর ধরে মিডিয়ায়, 20 বছর ধরে ডিরেকশনও দিয়েছেন, কখনো সিনেমা বানানোর চিন্তা আসে না কিংবা পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমার সিনেমা বানানোর পরিকল্পনা আছে এবং আমি আমার গল্পগুলো নিয়ে কাজ করছি। আমার গল্পগুলো ওর কাজ প্রায় শেষের দিকে এবং আমার সিনেমা নির্মাণের জন্য আমাকে আসলে আরও কিছু মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্সের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের এখন প্রায় 20টার মতো সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স। তো এটা যখন 40-50-তে গিয়ে দাঁড়াবে, তখন আসলে সিঙ্গেল স্ক্রিনে আসলে যেই ধরনের প্রজেকশন, সাউন্ড, স্ক্রিন এবং অ্যাটমসফেয়ার, আপনার পরিবেশ সব কিছু মিলে আসলে ওইখানে একটা ফ্যামিলি সহ বা কেউ খুব ভালো মুডে একটা সিনেমা উদযাপন করতে যাবে, সেই সুযোগটা বাংলাদেশে এখনও নেই। এবং যারা এই সিঙ্গেল স্ক্রিনগুলো মেনটেন করছে তারা আসলে এখানে ইনভেস্ট করছে না। সো আমাদের আসলে এরকম মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্সের মতো ফুড কোর্ট সহ একটা জোন দরকার, যেখানে মানুষ আসলে সিনেমাটাও উপভোগ করতে যাবে। আর একটু মাল্টিপ্লেক্স বাড়ানো উচিত। এর পাশাপাশি নাটক কিংবা সিনেমার ক্ষেত্রে আর কি দরকার বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় কি, যারা এত বছর ধরে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই ইন্ডাস্ট্রিটাকে ওন করেছে, তারা আসলে ইন্ডাস্ট্রির ফিউচার নিয়ে কখনো ভাবে নাই। ধরেন আজকে থেকে 30 বছর পরে বাংলাদেশের সিনেমা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেই ভাবনার জায়গাটা যদি আমরা এখন ক্যারি করতে থাকি, তখন 30 বছর পরে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে তারা কিন্তু সেই সুফলটা পাবে। যেই রকম এখনও আমাকে রাষ্ট্রযন্ত্রের সাথে
অনেক পলিসি নিয়ে কাজ করতে হচ্ছে, সিনেমা রিলেটেড, সিনেমার ডিস্ট্রিবিউশন রিলেটেড এবং সিনেমার পাইরেসি এবং নানান ধরনের অবকাঠামোগত আমাদের ইনস্টিটিউট নাই, অনেক কিছু নাই। বলতে থাকলে আসলে এই লিস্টটা অনেক লম্বা হবে। তবে আসলে প্রত্যেকটা মানুষ যারা এই সেক্টরে কাজ করে এবং যারা সেলিব্রিটি হয়ে উঠেছিল সেই সময়ে, মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত, তারা যদি এই ইন্ডাস্ট্রির স্বার্থে এইসব পলিসিগত ডায়ালগগুলো রাষ্ট্রযন্ত্রের সাথে করতো, তাহলে আজকে অনেক কিছুর জন্য আমাকে অপেক্ষা করতে হতো না। আমি হয়তো খুব অনায়াসেই আমার সিনেমাটা তৈরি করতে পারতাম। খল চরিত্রটাকে কিভাবে এনজয় করতেছেন? আমি আসলে অভিনয়টাকে এনজয় করি। আসলে আমাকে পর্দায় হয়তো ভিলেন, খল চরিত্র, নেগেটিভ চরিত্র, এরকম নানা চরিত্রে দেখা যায় এবং আসলে এই চরিত্রগুলোর বাইরেও আরও অনেক চরিত্রের সামনে আমাকে দেখা যাবে। সো আমি এটা বলতে চাই যে আসলে কোনো একটা চরিত্রের ট্যাগলাইনের মধ্যে আমি অভিনয় জার্নিটাকে সীমাবদ্ধ রাখতে চাই না। আরও নতুন নতুন চরিত্রে নিশ্চয়ই দর্শক সামনের দিনে আমাকে পর্দায় খুঁজে পাবে। আমরা যতটুকু দেখেছি ভাই, আপনি বিগত এই 2-3 বছর ধরে যে খল চরিত্র বা খল রূপে আসতেছেন, মানুষ এটা খুব এনজয় করতেছে, এটা চাচ্ছে। হ্যাঁ, মানুষ এটা পছন্দ করছে এবং এটা চাচ্ছে, কিন্তু এই চাওয়া এবং এই পছন্দের ধারাবাহিকতায় যদি শুধুমাত্র আমি এই রকম চরিত্রগুলোই করতে থাকি, একটা সময় মানুষ আমাকে পছন্দ করবে না। সো প্রত্যেকটা কাজের যেরকম এক ধরনের একটা পরিবর্তন তৈরি হয় সময়ের সাথে সাথে, সো আমার কাছে মনে হয় যে আমার অ্যাক্টিং জার্নির সেই পরিবর্তনগুলো সামনের দিনে দর্শকরা খুঁজে পাবে এবং যেই চরিত্র দর্শক দেখে ফেলেছে, আমি চেষ্টা করব সেই চরিত্রের বাইরে অন্যরকম খল চরিত্র, অন্যরকম নেগেটিভ চরিত্র, অন্যরকম পজিটিভ এবং অন্যরকম সামগ্রিক যত চরিত্র আছে সব জায়গায় যেন আমি অভিনয়টা সাবলীলভাবে করতে পারি, সেই দোয়া এবং সাপোর্ট দর্শকদের কাছে আমি প্রত্যাশা করব। এবং এইটা আসলে আমার নির্মাণেও, আমার রাইটিংয়েও আমার এই ধারাবাহিকতা থাকে। আমি যেই জনরায় একটা গল্প বলে ফেলি, পরবর্তীতে তার সেই জনরায় আমি আসলে গল্প বলতে চাই না।